ব্যক্তির অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক, সর্বোপরি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম ছিলেন জীবনানন্দ দাশ। গ্রাম বাংলা ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ, নিবন্ধ, রচনা প্রকাশ করেছেন। মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধে অনুপণেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে। এই মহারথী জন্মগ্রহণ করেন 1899 সালের 17 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে। এবছর তার 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তুষার সাহিত্য পরিবারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস। এখানে উপস্থিত সকল গুণীজনকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন কথা ও কবিতার আঙিনায় জীবনানন্দ। জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্ম ব্রজমোহন সমাজের সম্পাদক এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। মাতা কুসুম কুমারী দাস ছিলেন তৎকালীন সময়ের একজন মহিলা কবি। বাড়িতে মায়ের কাছেই জীবনানন্দের বাল্য শিক্ষার সূত্রপাত হয়। মূলত কুসুম কুমারী দেবীর দ্বারা প্রভাবিত হয়ে জীবনানন্দ কবিতা লেখা শুরু করেছিলেন। ভোরে ঘুম থেকে উঠে পিতার কণ্ঠে উপনিষদ ও মায়ের গলায় আবৃত্তি শুনতেন। লাজুক স্বভাবের হলেও সাঁতার, খেলাধুলা, বাগান করা, ভ্রমণ এসব বিষয়ে তার ছিল গভীর আগ্রহ। শৈশবে তিনি তার মামার সাথে বহু জায়গা ভ্রমণ করেন। বহু জায়গা ভ্রমণ করার দরুন তার অভিজ্ঞতা তিনি তার লেখার মধ্যেও প্রতিফলিত করেছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র জীবনানন্দ বিদ্যালয়ে শিক্ষা ও ম্যাট্রিকুলেশন পরীক্ষায় খুব ভালো ফল করার পর বরিশাল থেকে কলকাতায় আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। বরিশাল ত্যাগ করলেও বরিশালের প্রতি ভালোবাসা ছিল তার অন্তরে পরিপূর্ণ। কলকাতার গ্রাম বাংলার জীবন তাকে খুব প্রভাবিত করেছিল। এই প্রভাব লক্ষ্য করা যায় তার লেখা বহু কবিতায়। তার লেখা কবিতা ও প্রবন্ধে বারবার গ্রাম্য প্রকৃতির কথা উঠে এসেছে। ধরা পড়েছে গ্রামের সহজ সরল পরিবেশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটকুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
1925-এর 16ই জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তার স্মরণে দেশবন্ধুর প্রয়াণে নামক একটি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তার প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। অক্ষয় কবচধারী শাল প্রাংশু রক্ষকের বেশে ফেরুকুল সংকুলিত উঞ্চবৃত্তি ভিক্ষুকের দেশে ছিলে তুমি সিংহ শিশু যোজনান্ত বিহরী একাকী স্তব্ধ শিলাসন্ধি তলে ঘন ঘন গর্জনের প্রতিধ্বনি মাখি। ছিলে তুমি নীরবতা নিষ্পেষিত নির্জীবের নিদ্রিত শিয়রে, উন্মত্ত ঝটিকা সম বহ্নিমান বিপ্লবের ঘোরে, শক্তিশীল অপঘাতে দেশবক্ষে রোমাঞ্চিত বেদনার ধ্বনি ঘুচাতে আসিয়াছিলে মৃত্যুঞ্জয়ী বিশল্যকরণী। আমারে শিরা উপশিরা চকিত ছিড়িয়া গেল ধরণীর নারীর বন্ধন, শুনেছিনু কান পেতে জননী স্থবির ক্রন্দন। মোর তরে পিছু ডাক মাটি মা তোমার ডেকেছিল ভিজে ঘাস হেমন্তর হিমমাস জোনাকির ছাড়। কল্লোল পত্রিকায় নীলিমা কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গায় বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি বিধানের এই করাতল, তোমার ও মায়া দণ্ডে ভেঙেছ মায়াবী। জনতার কোলাহলে একা বসে ভাবি, কোন দূর জাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি। বাস্তবের রক্ত তটে আসিলে একাকী, স্ফটিক আলোকে তব বিধারিয়া নীলম্বরখানা, মৌন স্বপ্ন ময়ূরের ডানা। চোখে মোর মুছে যায় বেদ বিদ্যা ধরণীর রুধির লিপিকা, জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা। তিনি তার বেকারত্ব, সংগ্রাম ও হতাশার এই সময়কালে বেশ কিছু ছোট গল্প ও উপন্যাস রচনা করেছিলেন, তবে তার জীবদ্দশায় সেগুলো প্রকাশ পায়নি। 1934 খ্রিস্টাব্দে তিনি একগুচ্ছ গীতি কবিতা রচনা করেন, যা পরবর্তীকালে তার রূপসী বাংলা কাব্যের প্রধান অংশ নির্মাণ করে। সে সময় কলকাতায় বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র এবং সমর সেন একটি আনপোড়া কবিতা পত্রিকা বের করার তোড়জোড় করছিলেন, যার নাম দেওয়া হয় কবিতা। পত্রিকাটির প্রথম সংখ্যাতেই জীবনানন্দের একটি কবিতা স্থান করে নেয়, যার নাম ছিল মৃত্যুর আগে। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা, সব রাঙা কামনার শিয়রে যে দেওয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল, যাহা নিরুত্তর শান্তি পায়, যেন কোনো মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখি পাখারির ডাক শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক? কবিতা পত্রিকার দ্বিতীয় সংখ্যাতে তার কিংবদন্তি সম বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়। এই 18 লাইনের কবিতাটি বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কবিতার অন্যতম হিসেবে বিবেচিত। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশে দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরে বনলতা সেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা আন্দোলন প্রবল হয়ে ওঠে। জীবনানন্দ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে সোচ্চার ছিলেন।
কলকাতায় যখন 1946 খ্রিস্টাব্দে আবার হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে, কবি তখন লেখেন 1946 থেকে 47-এর কবিতাটি। এ যুগে ঢের কম আলো সব দিকে, তবে আমরা এই পৃথিবীর বহুদিনকার কথা, কাজ, ব্যথা, ভুল সংকল্প, চিন্তার মর্যাদায় গড়া কাহিনীর মূল্য নিংড়ে এখন সঞ্চয় করেছি বাক্য, শব্দ, ভাষা, অনুপম বাচনের রীতি। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চান, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও, হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা, তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে, নক্ষত্রের কানে, তবু গাই গান। কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে। জীবনানন্দ দাশের বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে। ঝরা পালক এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি লিখেছেন ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা। রূপসী বাংলা এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়। জীবদ্দশায় অসাধারণ কবি হিসেবে পরিচিতি থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি। এর জন্য তার প্রচার বিমুখতাও দায়ী। তিনি ছিলেন বিবরবাসী মানুষ, তবে মৃত্যুর অব্যবহিত পরেই তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনানন্দ দাশের জীবন এবং কবিতার উপর প্রচুর গবেষণালব্ধ গ্রন্থ লিখিত হয়েছে এবং এখনো হচ্ছে বাংলা ভাষায়। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। এর দীর্ঘকাল পর 1936-এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তার তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় 1942-এ। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাসমূহ সহ পরবর্তী কবিতা গ্রন্থ মহাপৃথিবী 1944-এ প্রকাশিত। জীবনানন্দর জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার তিমির 1948। 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন 1952 খ্রিস্টাব্দে পরিবর্ধিত সিগনেট সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা 1359 সালে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়। কবির মৃত্যুর পর 1955 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 1954 সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1954 সালে 14ই অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। ট্রামের কাচারে আটকে তার শরীর দলিত হয়ে ভেঙে যায় কণ্ঠ, উরু এবং পাঁজরের হাড়। গুরুতরভাবে আহত জীবনানন্দের চিকিৎসার কথা শুনে ছুটে এসে নিকটস্থ চায়ের দোকানের মালিক সুনীলাল এবং অন্যান্যরা তাকে উদ্ধার করে। তাকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এই সময় ডক্টর ভূমেন্দ্র গুহ সহ অনেক তরুণ কবি জীবনানন্দের সুচিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কবি সাহিত্যিক সজনীকান্ত দাস এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।
তার অনুরোধেই পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কবিকে দেখতে এসেছিলেন এবং আহত কবির সুচিকিৎসার নির্দেশ দিয়েছিলেন, যদিও এতে তার শারীরিক পরিস্থিতি তেমন উন্নতি কিছু হয়নি। জীবনানন্দের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন কবি। চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফল করে 1954 সালে 22শে অক্টোবর রাত্রি 11:35 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। এভাবেই শেষ হয় বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের। তিনি হয়তো আজ শারীরিকভাবে আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার সৃষ্টিগুলি দ্বারা আমরা চিরকাল তাকে স্মরণ করে যাব। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহি বেলাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পানি ডিঙা বায়, রাঙা মেঘ সাতরাই অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। শেষ হলো কথা, কবিতা ও ভাষ্যের সমন্বয়ে আমাদের নিবেদন কথা ও কবিতার আঙিনায় জীবনানন্দ।